হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকে আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প ফ্যান্টাস্টিক। আমার ছোট মামা প্রায় আমার সমবয়সী, বেজায় বাস্তববাদী। কল্পনা টল্পনার বালাই নেই, অলৌকিকে বিশ্বাস নেই। ভীষণ খেতে টেতে ভালোবাসে, বিশ্বব্রহ্মাণ্ডের সকলের সঙ্গে গলাগলি ভাব। এমনকি সম্পূর্ণ অচেনা লোকেরাও কেন যে ওকে এত পছন্দ করে কেউ ভেবে পায় না। মোটা, বেঁটে, মাথার দুপাশে টাক, মধ্যিখানের চুল আধ পাকা, অসমান দাঁতগুলো পান খেয়ে খেয়ে লালচে, ছোট ছোট চোখ, সব সময় আনন্দে মিটমিট করছে। কিসের এত আনন্দ তাও বোঝা যায় না ছাই। বউ বেজায় খিটখিটে। একটা ছেলে দিল্লিতে চাকরি করে, পুজোর সময় একটা করে চিঠি লেখে। একটি মেয়ে বেজায় ফ্যাশনেবল। ছোট মামার বাড়িতে খাবার টেবিলে লাল লিনো পাতা দেখে নাক সিটকোয় আর বলে, পুজোর সময় যেন আবার আমার সঙ্গে তুমি কাপড় পছন্দ করতে যেও না বাবা, শেষটা কাকে দান করব ভেবেই পাবো না। তার ওপর মামার কুকুর পোষার শখ। সে মামি কিছুতেই দেবে না। কুকুরের লোম খেলে নাকি ক্যান্সার হয়, আর কুকুর চাটলে কিডনিতে পোকা হয়। ছোট মামা তাই অন্য লোকের বাড়ির কুকুরের গায়ে হাত বোলায়, আর নেড়ি কুত্তারা যখন ওর পা চাটে আহ্লাদে ওর দুই চোখ বুজে যায়। একটা নাতি, একটা নাতনি। কিন্তু দিল্লি থেকে বৌমা কখনো চিঠি লিখে যেতে বলে না। ওদের নাকি দুটো অ্যালসেশিয়ান কুকুর আছে। নাতি নাতনিদের জন্য একবার ছেলের হাতে কটকের কাঠের খেলনা পাঠিয়েছিলেন ছোট মামা। মামি যদিও বারণ করেছিলেন। পরের বার আপিসের কাজে যখন আবার ছেলে এলো, খেলনা ফিরিয়ে আনলো। বৌমা বলেছে ওসব রঙে নাকি বিষ থাকে, কক্ষনো কিনবে না। এইবার গরমের সময় দক্ষিণা বাবুদের সঙ্গে দার্জিলিং গেল ছোট মামা, খেলনাগুলো সঙ্গে নিয়ে। সেখানে একবার দেখে গেছিল সুতোর কাটিং নিয়ে রাস্তার নেপালি ছেলেরা খেলা করছে। তারা নালার জল খায় রঙিন খেলনায়, তাদের নিশ্চয়ই কোনো ক্ষতি হবে না। তাছাড়া খেলনাগুলোকে আমি আচ্ছা করে ঘষে সাবান দিয়ে ধুয়ে দিয়েছিলাম, এতটুকু রং ওঠেনি। বউটা যেন কি। দক্ষিণাবাবু ছোট মামার আপিসে কাজ করতেন। এখন কেবলই নানা ছিঁচকে রোগে ভোগেন। ছোট মামার পেয়ারের বন্ধু। এক সময় প্রত্যেক শনি রবিবার তাস খেলতেন, এখন হয়ে ওঠে না। পেনশন নেবার পর ছোট্ট বাড়িতেই উঠে গেছেন, সেখানে তাস খেলার জায়গায় নেই। আর ছোট মামার বাড়িতে তো হতেই পারে না, কারণ দক্ষিণাবাবুর স্ত্রী পুঁটি বৌদি এই আজকের দিনেও পাতা কেটে চুল আঁচড়ান, হাতাওয়ালা আঁটো বডি গায়ে দেন। এক বর্ণ ইংরাজি জানেন না বলে মামি তাঁর ওপর হাড়ে চটা। দক্ষিণা বাবুকে দেখলেও রেগে যান। যদিও ছোট মামাকে আর দক্ষিণা বাবুকে আপিসের কাজে মাসে মাসে দার্জিলিং যেতে হয়, পুঁটি বৌদির শিলিগুড়ি ছেড়ে নড়বার উপায় ছিল না। বুড়ো রুগ্ন শ্বশুর, দজ্জাল শাশুড়ি, এক পাল বেয়ারা দেওর ননদ ইত্যাদি, তার উপর খিটখিটে এক গৃহদেবতা। অন্তত শাশুড়ি বলতেন যে পান থেকে চুন খসলে তিনি নাকি অনর্থ করবেন। মোট কথা 25 বছর শিলিগুড়িতে কাটিয়েও তাঁর দার্জিলিং আর দেখা হলো না। খালি পরিষ্কার দিন থাকলে বিকেলে পুজোর ফুল আনার নাম করে বড় রাস্তার ওপর পালদের বাড়ি গিয়ে মাঝে মাঝে অনেক দূরে ছায়া ছায়া মস্ত হাতির মতো কি যেন দেখতে পেতেন, আর ভাবতেন, আহা, ওই হলো দার্জিলিং, ওইখান থেকে হিমালয় দেখা যায়। অমনি দুহাত তুলে হিমালয়ের উদ্দেশ্যে নমস্কার করতেন। হিমালয় হলেন দেবতা, তেমন করে কিছু চাইতে পারলে তাঁর দয়া হয়। মনে মনে বলতেন, ঠাকুর, তোমায় যদি অসুবিধে না হয় তো একবার দার্জিলিং দেখিও। এখন বুড়ো হয়েছেন, শ্বশুর শাশুড়ি স্বর্গে গেছেন, বেয়ারা দেওর ননদগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। শিলিগুড়ির বাড়ি কবে বিক্রি হয়ে গেছে। এমন সময় পুঁটি বৌদির মাস্তুতো ভাই দার্জিলিং থেকে চিঠি লিখলেন।
কাঠ রোডের নিচে আমার সুরিয়া হোটেল খুব ভালো চলছে। দুঃখের বিষয়, গিন্নিকে নিয়ে 2 মাসের জন্য আমাকে দক্ষিণ ভারতে তীর্থ করতে যেতে হচ্ছে। দক্ষিণাবাবুর তো রেলের রেস্তোরাঁর অভ্যাস আছে, এদিকের হালচালও জানা আছে। তোরা যদি দয়া করে ওই 2 মাস হোটেলটার ভার নিস, তাহলে বেঁচে যাই। খরচপত্র 500 টাকা পাঠালাম। দক্ষিণাবাবু ডাক্তারের কাছে গেছিলেন। কেমন একটা ঘুষঘুষে জ্বর হচ্ছিল রোজ। পুটি বৌদি তাকে কিছু জিজ্ঞেস না করেই উত্তর দিয়ে দিলেন যে অতি অবশ্যই তারা ওই তারিখে দার্জিলিংয়ে পৌঁছবেন। তার অনেক দিনের শখ ঠাকুর পূর্ণ করলেন ইত্যাদি। তারপর পাশের বাড়ির বটকেষ্ট ঠাকুরপোকে নিয়ে ঠিকানা লিখিয়ে দক্ষিণাবাবু ফেরবার আগেই একেবারে পোস্ট অফিসে পাঠিয়ে ডাকে দিলেন যাতে অন্যথা না হয়। বটকেষ্ট ঠাকুরপো হলো আমার ছোট মামা। দক্ষিণাবাবু এসেই ক্যাম্বিসের ডেক চেয়ারে বসে গোঁজ হয়ে রইলেন। জুতো পর্যন্ত ছাড়লেন না। পুটি বৌদি চটি এনে জুতোর ফিতে খুলতে খুলতে বললেন, কি হলো? দক্ষিণাবাবু কাষ্ঠ হেসে বললেন, দার্জিলিং কার্শিয়াং যেতে বলছে। পুটি বৌদি বললেন, সুরিয়া মানে কি? দক্ষিণাবাবু বিরক্ত হলেন। সুরিয়া মানে সূর্য। তাই দিয়ে কি হবে? এই তো ঠিকানা, সুরিয়া, ওয়াডেল রোড, দার্জিলিং। দক্ষিণাবাবু আকাশ থেকে পড়লেন। তারপর অনেক ধৈর্য অবলম্বন করে বৌদির কাছ থেকে চিঠি আদায় করে সেটা পড়ে বললেন, নিঃসন্দেহে ভগবানের দয়া, কিন্তু এই শরীর নিয়ে হোটেলের ঝক্কি বইতে পারবো কেন? বটকেষ্ট ঠাকুরপো বইবে। তোমার তো তার বাক্সেও গরম জামা আছে। কুমুদিনী দিদি মেয়ে জামাইয়ের সঙ্গে কাশ্মীর গেছেন, বটকেষ্ট ঠাকুরপো যাবেন বলেছেন। ব্যাস, 2 দিনের মধ্যে সব ঠিক হয়ে গেল। কলকাতার বাড়িতে আমার আরেক মামাতো ভাই আর বুড়ো বামুন ঠাকুর রইল। ছোট মামা ওদের সঙ্গেই রওনা হলো। পুঁটি বৌদি পাঁজি দেখে দিন ঠিক করলেন। মুড়ি পরোটা সন্দেশ সঙ্গে নিলেন, রওনাও হলেন। সেখানে নিরাপদে পৌঁছলেনও, কিন্তু তারপরেই এক গেরো। সুরিয়া হোটেলে খবর পাওয়া গেল মালিক আর তার স্ত্রী গতকাল তীর্থে গেছেন। এক পাঞ্জাবি ছোকরা ছোকরি পরে মালিকের কোয়ার্টার দখল করে আছে। তাকে নাকি মালিক 2 মাস থাকতে বলে গেছেন। হোটেল দেখাশোনা অবশ্যই দক্ষিণাবাবু করবেন। বলা বাহুল্য, ছোকরার সঙ্গে ঝগড়া করা বুদ্ধির কাজ হতো না। দক্ষিণাবাবু এতই কাতর হলেন যে সুরিয়া হোটেলের আপিস ঘরে নিয়ে গিয়ে তাকে ফার্স্ট এড দিতে হলো। হোটেলেই হয়তো চেষ্টা করে থাকার ব্যবস্থা করা যেত, কিন্তু পুঁটি বৌদি কিছুতেই রাজি হলেন না। তিনি রান্নাঘরের ছাদে মোড়ক বসে থাকতে দেখেছিলেন। এতক্ষণ পরে ছোট মামার হঠাৎ ডাক্তার ভাগতের বাড়ির কথা মনে পড়ল। সেকালে বাইরে থেকে দেখা চমৎকার বাড়ি, চারিদিকে বাঁধানো চাতাল, পাহাড়ের গায়ে চেরি গাছ, ব্ল্যাকবেরি গাছ, কিন্তু বাড়িতে কেউ থাকতো না। ডাক্তার ভাগত কোন কালে স্বর্গে গেছেন। আহা, গরিব দুঃখীদের, জন্তু জানোয়ারদের মিনি মাগনায় চিকিৎসা করতেন। তার বাড়ি থেকে সাহায্য চেয়ে কেউ খালি হাতে ফিরত না। কত অনাথ ছেলে, অনাথ কুকুর ও বাড়িতে থাকতো। অথচ লোকের এমনি কুসংস্কার যে বলবে ও বাড়িতে কিছু আছে, কেউ ওদিকে মারাবে না। ছোট মামা একবার একটা আইরিশ সেন্টারের বাচ্চা দিয়েছিল ডাক্তার ভাগতকে। গিন্নি তো আর পুষতে দিত না। বেশ খাড়াই রাস্তার উপর বাড়ি, সেই রাস্তা দিয়ে সহজে কেউ যাবে না। এসব কথা ছোট মামা অনেক কাল আগেই শুনিয়েছিলেন। দক্ষিণাবাবুও হয়তো শুনেছিলেন, তার হয়তো মনে নেই। কুকুরটা অনেক দিন ছিল ও বাড়িতে, সেও আজ 30-35 বছর হবে। ডাক্তার ভাগত নেই, আর কুকুর 14-15 বছর বাঁচলে তো ঢের। অফিস ঘরের কৌচে দক্ষিণাবাবুকে শুতে বলে পুঁটি বৌদিকে বসিয়ে ছোট মামা ওই খাড়া রাস্তা দিয়ে পাহাড়ে চড়তে লাগলো। অভ্যাস চলে গেছিল, বেজায় হাঁপতে হচ্ছিল। একটু দূর যায় আর একবার করে পাথরের দেওয়ালে বসে হাঁপায়। এমন সময় একটা চমৎকার আইরিশ সেটার পাহাড়ের গা বেয়ে নেমে এসে ওর সঙ্গ নিল। ছোট মামা গলে গেল। তার মাথায় হাত বোলাতে গিয়ে দেখল গলায় কলার বাঁধা, তাতে পেতলের হরফে লেখা
রেড। বাহ, বেশ নাম। ছোট মামা অনেক সময় ভেবেছিল মামি কুকুর রাখতে দিলে এই রকম কুকুর রাখবে, তার নাম দেবে রেড। আর সত্যি সত্যি রেড এসে হাজির। রেড রেড বলে ডাকতেই কুকুরটা ছোট মামার হাত মুখ চেটে একাকার করে দিল। আমি দেখলে ফিট হতো নিশ্চয়ই। দম ফিরে এলে ছোট মামা উঠে আবার পথ ধরল। রেড সঙ্গে সঙ্গে চলল। ছোট মামা যায় আর চেনা পথের সঙ্গে নতুন করে চেনা হয়। ওই সেই চেরি গাছ, পথ থেকে হাত বাড়িয়ে ওর ফল পাড়া যায়। ওই বাঁকের কাছে হঠাৎ দুটো সিঁড়ির ধাপ, অন্যমনস্ক হলেই হোঁচট খাওয়ার ভয়। তারপরেই ডাক্তার ভাগতের লাল লোহার ফটক। ফটকের বাইরে দাঁড়িয়ে রেড ল্যাজ নাড়াতে লাগলো। ছোট মামা মুচকি হাসলে, বলে, জন্তু জানোয়ারের একটা ষষ্ঠ ইন্দ্রিয় থাকে, যার সাহায্যে মানুষ কিছু বুঝবার আগেই তারা অলৌকিক ব্যাপার টের পায়। রেড কিন্তু ছোট মামার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে ঢুকলো। লাল জিভটা একটু ঝুলে রইল, মনে হলো মিটিমিটি হাসছে। চমৎকার যত্নে রাখা বাড়ি, এই নাকি হানা বাড়ির চেহারা। সামনে সবুজ দরজা বন্ধ, পেতলের হাতল, চিঠি ফেলবার চাকতি ঝকঝক করছে। দুপাশে জেরিনিয়ন ফুলের শাড়ি, সযত্নে সাজানো ফুলের টব। রেড বাড়ির পাশ ঘুরে পেছন দিকে চলল। ছোট মামাকে ইতস্তত করতে দেখে মাথা ঘুরিয়ে লেজ নেড়ে আশ্বাস দিতে লাগলো। রান্না বাড়িটা একটু আলাদা। বড় বাড়ির পেছনের কাঁচের দরজা থেকে টালির ছাদ দেওয়া লম্বা একটা পথ দিয়ে যেতে হয়। সেখান থেকে সাদা কাপড় পরা ফিটফাট এক বুড়ো বেয়ারা বেরিয়ে এসে সেলাম করলো। তার কাছে সমস্যার কথা তুলতেই সে হেসে বলল, কোনো অসুবিধে নেই বাবু সাহেব, মাঝির রান্নার জন্য সাহেবের বামুন ঠাকুর আছে। ঝপ করে মনে পড়ল, সবাই বলতো ডক্টর ভাগত নিরামিষ খান, সাত্ত্বিক জীবন যাপন করেন। এর সাহেব বোধ হয় তাঁর ভাইপোটাইপো হবে, তিনি তো ব্যাচেলার ছিলেন। বামুন ঠাকুরও বেরিয়ে এলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ব্যবস্থা হলো। বারবারই ফুলে কাজ নেই। রান্নাঘরের পাশে ছোট একটা অতিথিশালা, ডাক্তারের দু একজন রুগী থাকতো। দুটি ঘর, দুটি স্নানের ঘর, সারাদিন রোদে ভরে থাকে। যেদিকে তাকানো যায় হিমালয় পাহাড়, বাইরে প্যানজি ফুল। সেই বাড়িতে ছোট মামা দক্ষিণাবাবুদের তুলল এবং পরম আরামে ওরা 7 সপ্তাহ কাটালো। দক্ষিণাবাবু আর বৌদি সারাদিন রোদ পোয়াতেন, বাগানে বেড়াতেন, হিমালয় দেখতেন। ছোট মামা সুরিয়া হোটেলের কাজ দেখত। ওই পাঞ্জাবি ছোকরা ওখানকার ম্যানেজার, তার নিজের কোয়ার্টার ছিল। মালিকের বাড়িতে বোধ হয় কোনো বন্ধু বান্ধবকে তুলেছিল। ছোট মামা কোথায় উঠল সেই বিষয় কেউ কৌতূহল দেখালো না। ভালোই হলো, ও বিষয়ে কিছু আলোচনা করার ইচ্ছাও ছোট মামার ছিল না। দুপুরে সে হোটেলে খেত, এক সময় হাট বাজার করে রাখত, রাতে বাড়ি যাবার সময় সওদা দিয়ে যেত। রেড ওই সল্ট হিল রোডের তলায় ওর জন্য রোজ অপেক্ষা করত। বাড়ি পৌঁছে ছোট মামা দেখত আগের দিন কেনা মাছ তরকারি বামুন ঠাকুর রেঁধে রেখেছে, আর সে কি রান্না! হু হু করে 7 সপ্তাহ কেটে গেল। হোটেলে পুটি বৌদির নামে চিঠি এলো, ওর পিস্তত দাদা বৌদি 1 সপ্তাহ আগেই ফিরে আসছেন। সে খবর পাওয়া মাত্র পাঞ্জাবি ছোকরা মালিকের বাড়ি খালি করে দিতে আমতা আমতা করে এদের বাড়ি দখল করতে বলল। ততদিনে দক্ষিণাবাবুর শরীরে তাগত হয়েছে। শেষের 2 সপ্তাহ তিনি কাজের ভার নিয়েছিলেন, এতে তার সুবিধে হলো। ছোট মামা তাদের গুছিয়ে বসিয়ে নিজের সুটকেসটি স্টেশনে জমা করে দিয়ে শেষে একবারের মতো সল্ট হিল রোডের পেয়ে ওপরে উঠে ডাক্তার ভাগতের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে হাঁ করে চেয়ে রইল। কোথায় ডাক্তার ভাগতের বাড়ি? বড় বাড়ির ভেতরে কিছু চিহ্ন ছিল বটে, তার ওপর গোছা গোছা হলদে প্রিমরোজ ফুটেছিল। রান্নাবাড়ির আর ছোট বাড়ির জায়গাটা কবেকার কোন ধসের সঙ্গে নিচে নেমে গিয়েছিল। সেখানে শুধু একটা সাদা গোলাপ লতা বাতাসে দুলছিল। ছোট মামার চোখ ঝাপসা হয়ে এলো। সে তাড়াতাড়ি ফিরে বড় বড় পা ফেলে নামতে শুরু করলো। অমনি চারিদিক ঘন কুয়াশায় ঢেকে গেল। তারই মধ্যে ছোট মামা টের পেল হাতের নিচে
রেশমের মতো নরম একটা মাথা। মনটা অমনি শান্ত হয়ে গেল। জীবনের ব্যর্থতাগুলোকেও মনে হলো কিচ্ছু না। সল্ট হিল রোডের নিচে পৌঁছে রেড ওর হাত চেটে দিয়ে চলে গেল।